গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বাধীন হবে না গণমাধ্যম। নির্বাচনে যত দেরি তত সংকট বলেছেন বিএনপির নেতারা। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ। প্রশাসন থেকে সংস্কারে বাধা আসলে প্রতিহতের হুঁশিয়ারি হাসনাতের। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কেউ এককভাবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দাবি করলে বিভেদ বাড়বে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ করার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। সোমবার ডিআরইউ মিলনায়তনের এক অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। অতিথিদের বক্তব্যে উঠে আসে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতন্ত্রের ভূমিকার কথা। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে ভয় পাওয়া খারাপ লক্ষণ। বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তার। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন। কি জন্য? মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে। অত সহজ কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার মাজারে শ্রদ্ধা জানান দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় চলবে বিএনপির লড়াই সংগ্রাম। অন্যদিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনীতিতে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আগামীকাল 27 ও 28 মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ 2 দিনব্যাপী কর্মসূচি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণের সমাবেশ ঘটবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে নিবর্তনমূলক দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকাল থেকে সচিবালয় বিক্ষোভ মিছিলের পাশাপাশি কয়েকটি প্রবেশ মুখও বন্ধ করে দেয় তারা। দিয়েছে মঙ্গলবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে এতে যোগ দেন শত শত কর্মচারী। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন তারা। আমরা অনুরোধ করছি আইনটা যাতে পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনা করলে একটু সহনশীল হলে আমরা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে আবার আগের মতো সেবা দিতে পারবো। এইখানে রিভিউ করবে, কর্মকর্তারাই রিভিউ করবে, কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে। সবার আতঙ্কের জায়গা এটাই যে আগে তো আমরা শেষ বড় হিসেবে আদালতের কাছে যেতে পারতাম, এখন পারবো না। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায়। এনবিআর তাদের দাবি আদায়ের জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের রুমে লাথি মেরেছে, তালা ভেঙেছে। তাদের জন্য আমরা তাদের অন্যায়ের বোঝা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী বহন করবে না। যে দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকারি সকল কর্মচারীর মধ্যে একটা কালো আইন, সংবিধান স্থগিত রেখে যে আইন করা হয়েছিল, এখন সংবিধান বলবৎ থাকা অবস্থায় কেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতি এই আচরণ করা হবে? তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নেতাদের। আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি এবং সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ
আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না, এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার রাতে জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রমের পথে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী তারা। সকালে চট্টগ্রাম উত্তর জেলাগুলোর পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছে। সংস্কার কার্যক্রম নিয়ে আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তা না করে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে বাধা দিলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির কার্যক্রম বাড়বে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে নীলফামারীর ডোমারে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে দুপুরে এক পথসভায় জানান, এখান থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। জেলার 6 উপজেলা ও নীলফামারী সদরে লিফলেট বিতরণ পথসভা করেন সার্জিস। আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি সেগুলো মানুষের কাছে তুলে ধরব। আমরা এনসিপির প্রতি আমাদের সমর্থন প্রত্যাশা করব এবং আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে জনগণ কি চায় সেটি শুনে সেই অনুযায়ী এনসিপির আগামী দিনের যে বাংলাদেশের ইশতেহার সেটি আমরা তৈরি করব। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরানের সই করা এই বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আলম নামের এক ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে দুজনকে নোটিশ দেওয়ার পরও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। আগামী 30 জুন সকাল 10টায় তাদেরকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। বাংলাদেশকে বর্বর মায়াহীন দেশে পরিণত করতে চায় না অন্তর্বর্তী সরকার, বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সবকিছুতেই ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ না টানার আহ্বান জানান তিনি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গারো পাহাড়ে হাতির আক্রমণ ঠেকাতে ধৈর্য আর আচার ব্যবহারে পরিবর্তন আনার আহ্বান জানান। ইউক্যালিপটাস আকাশমণি গাছ লাগিয়ে গারো পাহাড়ের পরিবেশ বিনষ্টের তথ্য তুলে ধরে পরিবেশ উপযোগী গাছ রোপণের নির্দেশ দেন তিনি। এ সময় দাওধারা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণাধীন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা রিজওয়ানা। প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক, বন সংরক্ষক, বিজিবির সিও, বন্যপ্রাণী বিশেষজ্ঞ সহ অন্যান্যরা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। এর আগে 18 মে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারক। গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোরকে কেন্দ্র করে চিন্ময়ের অনুসারীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে হত্যা করা হয়। আইনজীবী হত্যার অভিযোগের পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়েছে চিন্ময়ের বিরুদ্ধে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বিগত সরকারের নেওয়া প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এত বেশি চলমান প্রকল্প আছে যে নতুন প্রকল্প নেওয়ার তেমন কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ইকোনমিক করিডোর ও লজিস্টিক্স উন্নয়ন বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগামী দিনের অর্থনীতিতে বন্দর সুবিধার প্রয়োজনীয়তা বড় বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব এমন অবকাঠামো তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পোশাক খাতের উপর ভর করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না, চামড়া ও তথ্য প্রযুক্তির মতো খাতকে ভালো করতে হবে। 2026 সালে LDC উত্তরণের পর অর্থনীতি নতুন করে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এজন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। অল্প সময়ের জন্য আসে এবং সেখানে যদি উত্তরাধিকার সূত্রে শিক্ষা ও প্রশিক্ষণ বঞ্চিত চট্টগ্রামের শতাধিক বাক ও দৃষ্টি প্রতিবন্ধী। বিকল্প ব্যবস্থা না করেই তাদের 2টি স্কুল ও 2টি প্রশিক্ষণ কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে। ধার করা জায়গায় দায়সারা শিক্ষা কার্যক্রম চালু রাখলেও নেই কোনো শিক্ষক। 44 জনের জায়গায় দৃষ্টি প্রতিবন্ধীর 2 শিক্ষক আর 8 কর্মচারী দিয়ে চলছে স্কুল। জায়গা সংকটে ছাত্রী হোস্টেলেই রাখা হয়েছে ছাত্রদের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবন্ধী শিক্ষার প্রসার, প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য 1962 সালে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে প্রতিষ্ঠা হয় ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার PHT। 2016 সালে একটি বালিকা হোস্টেল রেখে 2.5 একরেরও বেশি জায়গায় PHTর অন্য ভবনগুলো ভেঙে ফেলা হয়। নেওয়া হয় নতুন প্রকল্প, কিন্তু দীর্ঘ 9 বছরেও আলোর মুখ দেখেনি সেই প্রকল্প। প্রতিবন্ধীদের PHT সেন্টারটি ভেঙে নীরব রয়েছে সমাজসেবা অধিদপ্তর। কোনো মতে পাঠদান চলছে তাদের। 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার কথা থাকলেও এখন 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো যাচ্ছে না। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। এই স্কুলটা একসময় ক্লাস 10 পর্যন্ত চালু ছিল, সেই স্কুল এখন ডিমিশন হয়ে এখন আসছে ক্লাস 8-এ, এখন আসছে কি ক্লাস 5-এ। ক্লাস 5-এও কোনো কি টিচার নাই, কোনো কিছু নাই। যা দেখছেন আপনারা এখানে ভিডিও করে দেখছেন সব কি বোমা। 300 টাকা গাড়ি ভাড়া আসা যাওয়াতে লাগে, সেজন্য আসিও না। মানে আসলে অনেক সময় ক্লাস হয় না, এই সমস্যা ওই সমস্যা। ক্লাস 6 তো 10 হবে, একটা টিচার তো নাই, একজন আছে, উনি তো পারমিটে না। ও ক্লাস 7ম শ্রেণী পর্যন্ত পড়ছে, এখন ওকে দ্বারা সম্ভব। কে স্কুলটাকে এভাবে বিলীন করে দিলে বিকল্প ব্যবস্থা না করে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কোনো শিক্ষক নাই, একজন মাত্র শিক্ষক আছে দৃষ্টির, বাকি শিক্ষক ছাড়া স্কুলটা কীভাবে চলে? আমি চোখে দেখি না, এই জন্য খারাপ লাগে। তুমি লেখাপড়া করে কি করতে চাও? ডাক্তার। আমি পড়ালেখা করে টিচার হতে চাই। আমার পড়াতে খুবই ভালো লাগে, কারণ বাচ্চাগুলো নতুন নতুন বাচ্চাদের সাথে পরিচিত হই। তারপর হচ্ছে শিক্ষার তো কোনো শেষ নাই, বাচ্চাদের কাছ থেকেও কিছু শিখি। জনবল সংকটের অজুহাতে PHT সেন্টারের তত্ত্বাবধায়ক বললেন, অনেক আগে নেওয়া প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এই অচলাবস্থা। জেলা কমপ্লেক্সের 4র্থ তলা যে ফ্লোরটা আমরা নিয়েছি, সেখানে আমরা আপাতত 2টে শিফটে এই আলাদা আলাদা করে বাকশ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীর ক্লাস নিতে। সব তো অবশ্যই হচ্ছে শিক্ষক সংকট, শ্রেণীকক্ষ সংকট। এদিকে জেলা প্রশাসক PHTতে প্রশিক্ষণ পাওয়া শিক্ষক, প্রশিক্ষক সহ কর্মচারীদের পদ পূরণের জন্য একাধিকবার তাগিদপত্র দিলেও কোনো সাড়া নেই সমাজসেবা অধিদপ্তরের। আমি চেষ্টা করব যাতে দ্রুত অতি জরুরি ভিত্তিতে আরেকজন টিচার নিয়োগ দিয়ে দেওয়া যায় এবং যাতে এই টিচাররা অল্প সময়ের ভেতরে ট্রান্সফার হয়ে যেতে না পারে, সেই বিষয়ে যাতে কর্তৃপক্ষের নজরে আনা যায়, সেই চেষ্টাটা আমার থাকবে।
শতাধিক প্রতিবন্ধীর শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের এমন তামাশায় ক্ষুব্ধ সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির আওতাধীন কৃষ্ণদয়ালপাড়া বিওপির আসালং রোড এলাকা দিয়ে সোমবার ভোরে তাদের পুষিন করা হয়। তারা ভারতের হরিয়ানা রাজ্যের ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে আটক করে বিমানে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে আনা হয় দক্ষিণ ত্রিপুরার গুলমণিপাড়ায়। পরে শেষ রাতে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়। বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপিপাড়া সরকারি প্রাইমারি স্কুলে তাদের রাখা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন তারা কোন দেশের নাগরিক তা যাচাই বাছাই চলছে। এর আগে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৫৮ জনকে বাংলাদেশে পুষিন করা হয়েছে। এদিকে হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার কালিঙ্গা সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ২ শিশুকে পুষিন করা হয়েছে। বিজিবি জানায় তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। ১৮ বছর ধরে তারা ভারতে বসবাস করে আসছিল। এ বিষয়ে চুনারুঘাটের সহকারী কমিশনার জানান, পুষিন হওয়া সবাইকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের আফলাডাঙ্গা উপজেলার চৌরাস্তায় বিএনপির একাংশের মানববন্ধন কর্মসূচিতে হামলার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত রবিবার আলফাডাঙ্গার বেজিডাঙ্গা গ্রামে সদর ইউনিয়ন বিএনপির একাংশের কর্মী সভা হয়। ওই সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মঞ্চে বসিয়ে মিটিং করার অভিযোগ এনে সকালে উপজেলা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয় আরেকটি অংশ। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হাজানুর রহমান জানান, একটি পক্ষ এলাকায় মানববন্ধন কর্মসূচি ডেকেছিল। সেখানেই হামলার আশঙ্কা থাকায় সকল ধরনের জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকালে মানববন্ধনে অংশ নিতে এক পক্ষের সমর্থকরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা বাজার সংলগ্ন ব্রিজের কাছে মানববন্ধন করেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতার হানির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সাব্বির, শিহাব সরকার ও জাহাঙ্গীর আলম। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে ৫টি জায়গায় রবিবার দিবাগত রাতে চুরি, ডাকাতি ও ছিনতাই হয়েছে। ডাকাতির ঘটনায় ২ জন, চুরির ঘটনায় ৩ জন ও ছিনতাইয়ের ঘটনায় ১ জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর মির্জানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে একটি করে গরু উপহার দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু এ উপহার ২ পরিবারের কাছে হস্তান্তর করেন। ২৮ মে রাজধানীতে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল। উপজেলার চেয়ারম্যান বাড়ি পার্ক মিলনায়তনে এ সভা হয়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। স্থানীয় সার্কিট হাউসের হলরুমে সম্মেলনের আয়োজন করে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। সিরাজগঞ্জের কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে প্রায় ১.৫ শতাধিক মানুষ এতে উপস্থিত ছিলেন। গাজীপুরের এক ব্যবসায়ীকে পুলিশ আটকের পর অবৈধভাবে ঘুষ নিয়েছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। দ্রুত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে ময়মনসিংহে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রাঙামাটির হলদে পাখি সম্প্রসারণ কার্যক্রম ২০২৪-২৫ মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম। ধূমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম। পঞ্চগড়ে 2 দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেদ আলী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বাধীন হবে না গণমাধ্যম। নির্বাচনে যত দেরি তত সংকট বলেছেন বিএনপি নেতারা। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ। প্রশাসন থেকে সংস্কারে বাধা আসলে প্রতিহতের হুঁশিয়ারি হাসনাতের। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।